বিএনপির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। রোববার সন্ধ্যার পর রাজধানীর উত্তরায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় হেনস্থার শিকার হন তিনি। এর আগে সকালে গত ৩ নির্বাচনে কারচুপির অভিযোগে নুরুল হুদা সহ সাবেক নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এদিকে এক বিবৃতিতে নুরুল হুদাকে লাঞ্ছনার ঘটনা ফৌজদারি অপরাধ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। 2014, 2018 ও 2024 সালের 3টি জাতীয় নির্বাচনে দীর্ঘদিন ধরে কারচুপির অভিযোগ বিএনপি সহ বিভিন্ন দলের। এ নিয়ে রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করা হয়। প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে এই মামলা করে বিএনপি। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। রোববার সন্ধ্যার পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে তার উত্তরার বাসায় আটক করে হেনস্থা করে স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। রোববার রাতেই ডিবি কার্যালয়ে নেওয়া হয় সাবেক সিসি নুরুল হুদাকে। তার বিরুদ্ধে মামলা থাকায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিবি পুলিশ। অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা নগর থানায়। 2018 সালের নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন KM নুরুল হুদা। গত 3 বিতর্কিত নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে এরই মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বিভাগ স্বাধীন করার জন্যই সংস্কার দরকার বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিচারিক স্বাধীনতা বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে বর্তমান বাংলাদেশ পেয়েছে জাতি। তাই জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতির কাছে দায়বদ্ধ সরকার। প্রতিটি জাতি পরিবর্তনের সুযোগ পায়। বাংলাদেশের এই সুযোগ হয়তো আর কখনো আসবে না, তাই এর সদ্ব্যবহার করা উচিত। এ সময় অতীতের বাধার কথা চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার সেই পরিবর্তনের কথা বলছে যা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। Our debt to them is limitless. বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে আছে। ঐক্যবদ্ধভাবে এই সময় পার করতে হবে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতির কাছে দায়বদ্ধ সরকার। শতভাগ স্বচ্ছতায় পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর থাকার প্রস্তাবে ভিন্ন মত জানিয়েছে বিএনপি সহ 3টি দল। রোববার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের আলোচনা শেষে একথা জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির লক্ষ্যে দ্বিতীয় দফা আলোচনায় ঐকমত্য কমিশন। রোববার প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী আলোচনায় কোনো বিষয়েই একমত হয়নি দলগুলো। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3টি দল বাদে বাকিরা একমত। 3টি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন। তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন। সংবিধানের মূলনীতি নিয়ে 2 মেরুতে দলগুলো। বামজোট ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে, 72-এর সংবিধানের মূলনীতি বহাল রাখতে হবে। বাংলাদেশের গঠনকালে যে মৌলিক ঐক্য তৈরি হয়েছে তাকে রেখে আমাদের বাকি মূলনীতি বিবেচনা করতে হবে এবং সেই মূলনীতির ক্ষেত্রে কতগুলো প্রশ্নে কোনো রকম আপোষ আমরা করতে মানে বাংলাদেশের জনগণ কিংবা বাংলাদেশের ইতিহাসের পরিপ্রেক্ষিতে কোনো রকম আপোষ গ্রহণ করা উচিত হবে না। আমরা ওই 4 মূলনীতিতে একমত ছিলাম। এইবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই দলগুলোর পক্ষ থেকে বলেছি, এই 4 মূলনীতির প্রশ্নে আমরা অনড়।
এইখানে হাত দেওয়া যাবে না। তবে পঞ্চম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফেরার দাবি জানিয়েছে বিএনপি জামায়াত। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে ৭২-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এই 4টি মূলনীতি বাদ দিতে হবে। এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই 4টি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। সংবিধানের মূলনীতি প্রশ্নে পঞ্চম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছে। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। তো সুতরাং আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত। জাতীয় সনদ তৈরির জন্য 2 জুন দ্বিতীয় দফার আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিবন্ধন পাওয়ার পর নির্বাচনে জয়ী হয়ে আগামী সরকার গঠনের আশাবাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগামী সংসদে 400 আসনের মধ্যে 300টিতে তারা জয়ী হবেন বলে আশাবাদী। রোববার বিকেলে নির্বাচন কমিশনে দলে নিবন্ধন আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান এই এনসিপি নেতা। নিবন্ধন আবেদন জমা দেওয়ার শেষ দিন সকাল থেকেই কমিশনে আসতে থাকে বিভিন্ন নামের নতুন নতুন রাজনৈতিক দল। যথারীতি জমা দেয় নিজ নিজ দলের নিবন্ধন আবেদন। সব দলের প্রতিনিধিরাই দাবি করেছেন নিবন্ধন বিধিমালার সব শর্ত তারা পূরণ করেছেন। বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। যতটুকু চাহিদা আছে তার চেয়ে অনেক বেশি আমরা সদস্য, কর্মী, আমাদের কমিটি, আমাদের অফিস যা যা রিকোয়ারমেন্ট সব করতে সক্ষম হয়েছি। বিকেল 4টার দিকে আবেদন জমা দিতে কমিশনে আসে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। নির্ধারিত শাখায় আবেদন জমা দেয় তারা। প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ পেতে আগ্রহী দলটি। দলটির রাজনৈতিক সম্ভাবনা নিয়ে কথা বলেন মুখ্য সমন্বয়ক। আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। পরে ট্রাক ভর্তি নিবন্ধন আবেদনের নথি নিয়ে কমিশনে ঢুকেন দলটির আহ্বায়ক। প্রক্রিয়া শেষে নির্বাচন প্রশ্নে দলের অবস্থান তুলে ধরেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কারের একটি কার্যক্রম চলছে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে এই ঐক্যমতের ভিত্তিতে। ফলে আমাদের কাছে এখনও প্রধান প্রায়োরিটি হচ্ছে কিন্তু সংস্কার। ফলে সংস্কারের উপর নির্ভর করেই নির্বাচনের বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। ইসি পুনর্গঠন হবে, আমরা বিকল্প বি অপশনে যাচ্ছি না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জন মারা গেছেন, যা এবছরে একদিনে সর্বোচ্চ। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16 জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন 36 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সে হিসাবে শনাক্তের হার 5.80%। 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের 4 জন পুরুষ ও 1 জন নারী। তাদের মধ্যে 1 জন ঢাকা, 3 জন চট্টগ্রাম ও 1 জন রাজশাহী বিভাগের। দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন 29,515 জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন 20,51,978 জন। 2025 সালে শনাক্ত হয়েছেন 433 জন। চট্টগ্রামে করোনা আক্রান্তর চেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে মৃত্যু হার। চলতি মাসে এ পর্যন্ত করোনায় মারা গেছেন 4 জন। বিশেষজ্ঞরা বলছেন, জটিল রোগের রোগীরা করোনা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি। তাই কোনো উপসর্গ দেখা দিলে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। চট্টগ্রামে চলতি মাসের 4 তারিখ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তের 12 দিনের মাথায় মারা যান তিনি। এ পর্যন্ত জেলায় মোট করোনা রোগী 74 জন। এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়। 14 বছরের কিশোর থেকে 75 বছরের বৃদ্ধও রয়েছেন মৃতের তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, মারা যাওয়া 4 জনই কিডনি, হৃদরোগ ও ক্যান্সারে ভুগছিলেন। জটিল রোগে আক্রান্তরা করোনা আক্রান্ত হলে ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। তাই নিবিড় পরিচর্যায়ও শেষ রক্ষা করা যায়নি। বয়স্ক মানুষ যাদের বিভিন্ন ধরনের রোগ আছে, হার্টের রোগ আছে, কিডনি রোগ আছে, প্রেশার, ডায়াবেটিস আনকন্ট্রোল এই ধরনের, বা ক্যান্সার আছে,
এই ধরনের মানুষগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। আমাদের এই সিটিজেনগুলো যারা এরকম অবস্থায় আছে তাদের জন্য এটা একটা খারাপ হতে পারে। এবার করোনা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। গুরুতর অবস্থা না হলে কেউ হাসপাতালে যাচ্ছে না, তাই যে কোনো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে যাওয়ার পরামর্শ তাদের। আমরা কোভিড নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত করেছি, ওখানে পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং আরও অন্যান্য কর্মীদেরকে আমরা প্রদান দিচ্ছি। অতি দ্রুত এখানে যে লজিস্টিক যেগুলো আছে, ভেন্টিলেটরগুলো ফাংশনিং করা হচ্ছে। এর মধ্যে যদি কোনো রোগে খারাপ হয়, আইসিইউ সাপোর্ট লাগে, আমাদের যে 60 বেডের আইসিইউ আছে, আমরা রোগীকে সাথে সাথে ওখানে শিফট করে ফেলবো। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ডেঙ্গু গভর্নর করছি এখান থেকে শিফট করে যাওয়ার পর। কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণ যা যা দরকার সব ব্যবস্থা এখানে আছে। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি হওয়া রোগী এখনও অনেক কম। এছাড়া বিপুল সংখ্যক মানুষ পরীক্ষার বাইরে থাকছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এ পর্যন্ত 74 জন শনাক্ত হয়েছে করোনা রোগী এবং 4 জন মারাও গেছেন। তো এই মুহূর্তে যে করোনা সংক্রান্ত নির্দেশনাগুলো সেগুলো মেলে চলা হচ্ছে কিনা, কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সার্বিক পরিস্থিতি কি চট্টগ্রামে করোনার? দেখুন, আসলে গত 20 থেকে 22 দিনে চট্টগ্রামে 74 জনের মধ্যে পর্যন্ত করোনা সংক্রান্ত হয়েছে এবং আপনি জানেন যে ইতিমধ্যে 4 জন মারাও গেছেন। তার মধ্যে গতকালকেই 2 জন মারা গেছেন এমন খবর আমাদের কাছে আছে এবং আমরা দেখছি যে 4 জন মারা গেছে তারা আসলে আগে থেকে নানা রকমের কিডনি, হার্ট এবং অন্যান্য জটিল রোগে ভুগছিলেন। সে কারণে তারা অল্পতেই আসলে কাহিল হয়ে গেছেন এবং সেক্ষেত্রে মারা গেছেন। আমরা আসলে দেখছি এই যে মৃত্যুর হার ক্রমশ বাড়তির দিকে, আক্রান্তের হারও আমরা দেখছি প্রতিদিন 2-4 জন করে বাড়ছে। গতকালকে আমরা দেখেছি একসঙ্গে 12 জনকে শনাক্ত করা হয়েছে চট্টগ্রামে। তারপরও মানুষের মধ্যে যে সচেতনতা থাকার কথা ছিল সেটি কোনোভাবেই নেই। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে জরুরি বিভাগের সামনে আমরা আছি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে যে কজন এখানে দাঁড়িয়ে আছেন তাদের বেশিরভাগের মুখে আসলে কোনো মাস্ক নেই এবং অন্যান্য যে সমস্ত সতর্কতা অবলম্বন করার কথা ছিল সেগুলো তো নেই। আমরা এটি নিয়ে আসলে চট্টগ্রাম সিভিল সার্জন এবং অন্য যারা এই করোনা তদারক নিয়ে কাজ করছেন তাদের সাথে কথা বলছে। তারা যেটি বলছে সেটি হচ্ছে মানুষের মধ্য থেকে যদি নিজের থেকে যদি আসলে তারা গরজ মনে না করেন তাহলে আসলে করোনার যে ঢেউ সেটি কোনোভাবেই থামানো যাবে না। কেন তারা মাস্ক ব্যবহার করছেন না কিংবা অন্যান্য কারণে এই করোনাকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না, সেটির কারণ হচ্ছে একটাই, সেটি হচ্ছে আপনি জানেন যে গত 2-3 বছর করোনার যে প্রকোপ সেটি ছিল না, সংক্রমণ যেমন ছিল না, পাশাপাশি মৃত্যু একেবারে শূন্যের কোটায় নেমে এসছে। ফলে মানুষের মধ্যে একটি বদ্ধমূল ধারণা হয়েছে যে করোনা চলে গেছে, সেই করোনা আসলে অল্প বিস্তর যদি এসেও থাকে সেটি খুব বেশি ক্ষতিকর নয়। ফলে তারা খুব বিষয়টিকে খুব বেশি আমল নিচ্ছে। আমরা দেখেছি চট্টগ্রামের গণপরিবহন থেকে শুরু করে সবকিছুই, এবং কি আমরা দেখছি প্রতিনিয়ত এখানে আসলে সামাজিক যে বিয়ে শাদীর ব্যাপার রয়েছে, বিয়ে মেজবান এই ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে সেগুলো বেশ সগৌরবে চলছে, বেশ জমজমাটভাবে চলছে। মানুষের মধ্যে করোনা নিয়ে যে ভীতি সেটি কোনোভাবে নেই। এক্ষেত্রে সিভিল সার্জন এবং অন্যান্য যারা রয়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে থেকে সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত করোনার যে ঢেউ সেটি থামানো আসলে সম্ভব হবে না। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে করোনার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। আগামী অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি ও শিথিল করা হয়েছে রপ্তানি খাতে প্রণোদনার শর্ত। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে 1,500 টাকা, অবসরভোগীদের 750 টাকা। এই সকল সুপারিশসমূহ বিবেচনায় নেওয়া জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় গত 2 জুন বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন ও অনিশ্চয়তায় বাজেট নিয়ে তেমন শোরগোল শোনা যায়নি। বাজেট উপস্থাপনের 20 দিনের মাথায় তা উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল। নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5.5%। গড় মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে রাখার লক্ষ্য ঠিক করেছে অর্থ উপদেষ্টা। বাজেট ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে 2,26,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। এদিকে সংশোধিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 10,000 কোটি টাকা বাড়িয়ে প্রায় 91,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রপ্তানি খাতে প্রণোদনা কমানোর শর্ত শিথিল করা হয়েছে এবারের বাজেটে।
সামাজিক নিরাপত্তা, 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছি। 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। WTOর একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির বরাদ্দ 2,30,000 কোটি টাকা ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। অর্থনীতিবিদরা বলছেন, সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই এই বাজেটের মূল চ্যালেঞ্জ। অন্যান্য দেশে যে প্রত্যক্ষ আয় থেকে রাজস্বের যে আয় সেটা হলো বেশি, আর অপ্রত্যক্ষ যেটা নাকি সাধারণ জনগণের উপর পড়ে সেটা হলো কম। আমাদের দেশে হলো রিভার্স, আমাদের 2/3 হলো অপ্রত্যক্ষ, ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট, সেলস ট্যাক্স, এক্সাইজ ডিউটি থেকে শুরু করে এগুলোতে যেগুলো সাধারণ মানুষের উপর পড়ে, আর মাত্র 1/3 হলো আমাদের ডাইরেক্ট ট্যাক্স। সংসদ না থাকায় এবারের উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারের ব্যয় ও সংশোধিত অর্থ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে অর্থ অধ্যাদেশ জারি করার পর তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে চালের সংকট নেই, তবু বিক্রি হচ্ছে চড়া দামে। ঈদের পর মোটা বা সরু সব চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 60 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল চাল মজুত করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে ভোক্তা অধিকার দুষছে পাইকার ও মিল মালিকদের। নতুন ধান ওঠায় ঈদের আগে নিয়ন্ত্রণে ছিল চালের দাম, এখন মজুত থাকলেও বিক্রি হচ্ছে বেশি দামে। এক সপ্তাহে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, দাম 80 টাকার বেশি। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল। টিসিবির হিসাবে এক সপ্তাহে চালের দাম বেড়েছে 3.5%। দাম বাড়লে তো ওনারা তো সুযোগ পাই একটা, এখন আমরা কিনতে গেলে সেটা আমরা ভুক্তভোগী। বর্তমানে মনে করেন ব্যবসাটা গেছে, মনে করেন আপনার বড় বড় শিল্পপতি, বড় বড় গ্রুপ অফ কোম্পানি গেছে, ওনারা মনে করেন আপনার ধানগুলো একসাথে মনে করেন কিনা ফেলালে মনে করেন ধান দেখা গেছে, মনে করেন ধানের সংকট দেখা যায়। ধান চালের মূল যোগান আসে নওগাঁ থেকে। দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সেখানকার মিল মালিকরা। ব্র্যান্ডিং কোম্পানিগুলোকে দেখে যদি রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হয় বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, আমি মনে করি ধান চালের বাজারটা সহনশীল পর্যায়ে নেমে আসবে। তবে চালের বাজারে সব পর্যায়ে কারসাজি হচ্ছে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের। আমরা একটা প্রতিষ্ঠানে তদারকিকালে বাকি সব দোকানদার তাদের আড়ত ছেড়ে পালিয়ে গেছেন, কাউকে পাওয়া যাচ্ছে না। এতে মনে হচ্ছে যে ওনারা সবাই এটার সাথে জড়িত, কারসাজি করে দাম বৃদ্ধি করছেন, এই আমাদের অসহযোগিতা করছেন। এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করলাম, আর একটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করলাম। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 12.5 লাখ টন, আর ভারত থেকে আমদানি করা হচ্ছে 8.5 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাঠ্য বইয়ে নিম্নমানের কাগজ ঠেকাতে ছাপাখানাগুলো সিসিটিভির আওতায় আনা হচ্ছে। বই ছাপানোর কাজ পেতে হলে অবশ্যই থাকতে হবে সিসিটিভি। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করবে এনসিটিভি। সেই সঙ্গে ডিসেম্বরে সব শিক্ষার্থীকে বই দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিগত বছরের চেয়ে এবার বইয়ের কাগজের মান ছিল ভালো, তবে 15 থেকে 20% বইয়ের কাগজ ছিল নিম্নমানের। তাই এবার কঠোর হচ্ছে এনসিটিভি। ঘোষণা দেয়া হয়েছে, কাজ পেতে হলে ছাপাখানায় থাকতে হবে সিসিটিভি। এজন্য এনসিটিভিতে বসানো হচ্ছে কন্ট্রোল রুম, সেখান থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। প্রতিটা প্রেসে, মেশিনগুলিতে এবং কাগজের রোলগুলি যেসব জায়গা আছে সেগুলি সিসি ক্যামেরার প্রভিশনের আমার টেন্ডার কোটেশনে আমরা ব্যবস্থা করেছি, এবং সেটার আইপি লিঙ্ক সহ আমরা নিয়ে আসছি। এই কারণে যে আমার এখানেই আমার পাশের রুমেই একটা কন্ট্রোল সেন্টার হবে। এবছর ছাপানো হবে 32 কোটি বই। এরই মধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নভেম্বরের মধ্যে বই ছাপিয়ে ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। যে বার্ষিক পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন সবার হাতে বইগুলি দিয়ে দেওয়া, 1 তারিখে যিনি বইটা নিয়ে আসে, এরকম চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন এরকম ফাইনাল সিদ্ধান্ত হয় না, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে। বই বই নির্দিষ্ট জায়গায় প্রিজার্ভ থাকবে, তারপরে সিদ্ধান্ত যেটা নেয় সরকার সেই হিসেবে বইগুলি ডিস্ট্রিবিউট হবে। মুদ্রণ মালিক সমিতি বলছে, কোনো প্রতিষ্ঠান যাতে সক্ষমতার বেশি কাজ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে। কাগজ নেওয়ার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যে পরিকল্পনা নিয়েছে অত্যন্ত সুষ্ঠু পরিকল্পনা। শুধু 2টা জায়গায় করতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ সামর্থ্যের বাইরে কেউ কাজ না পায়,
এবং যারা ইচ্ছাকৃত বিলম্ব করে পরে খারাপ বই দিয়ে এদেরকে প্রতিহত করা। এই দুই জায়গায় হাত দিলে আমার বিশ্বাস এনসিটিভি যথাযথ মানে যথাসময়ে বই দেওয়া সম্ভব। নিম্নমানের কাগজে বই দেয়া 16টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে এনসিটিভি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। রোববার বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও যাননি ছাত্ররা। পাশাপাশি 5 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে অধ্যক্ষের দাবি, শিক্ষার্থীরা নিয়ম মাফিক বরাদ্দ না মানায় সংকট। প্রশাসনিক বরাদ্দ অনুসারে সবারই সুষ্ঠু আবাসন সম্ভব। ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের 4র্থ তলায় খসে পড়েছে পলেস্তারা, ফাটল ধরেছে দেয়ালে। বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছর মে মাসে এই তলাটিকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর। এখনও সেখানকার বিভিন্ন কক্ষে বাধ্য হয়ে থাকতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। আবাসন সংকট সমাধান সহ 5 দফা দাবিতে মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শনিবার কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার দুপুরের মধ্যে হল ছাড়তে বলা হয়। সেই নির্দেশনা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের হল পরিদর্শনে আসার আলটিমেটাম দেন তারা। দরকার হলে আমরা একটু ঝুঁকি নিয়ে হলো আন্দোলনটা কয়েকদিন চালিয়ে যাই, যাতে নতুন বাজেটে আমাদের নতুন বিল্ডিং এবং পাশাপাশি এই কয়েকদিন থাকার জন্য বিকল্প আবাসনের যাতে ব্যবস্থাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্যই আমাদের সবসময় একটা আশা দেয় যে এটা হবে, কিন্তু সেই আশাগুলো কিন্তু আসলে ফুলফিল হয় না। আমাদের এই দাবি আদায়ের লড়াই চলতে থাকবে এবং যেহেতু ভবনের কোনো সংস্কার হচ্ছে না, সেহেতু আমরা হলত্যাগ করছি না। এদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি, অনেক শিক্ষার্থী ইচ্ছামতো রুম দখলে রাখায় দেখা দিয়েছে সংকট। প্রশাসনিকভাবে হল বরাদ্দ হলে সবার সমানভাবে আবাসন নিশ্চিত করা সম্ভব। 755 জন শিক্ষার্থীর বিপরীতে 766টি সিট বরাদ্দের সুযোগ রয়েছে। সিনিয়র ছাত্রদের একরকম চাহিদা আছে, কেউ এক রুমে 2 জন থাকতে চায়, কেউ এক রুমে 3 জন থাকতে চায়, তার চেয়ে বেশি থাকবে না। 6টা ব্যাচের ছাত্র সংখ্যা 755 জন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। অধ্যক্ষ জানান, নতুন হল করার দাবি জানিয়েছে কলেজ প্রশাসন। এর আগে গত 15 বছরে ঢাকা মেডিকেল কলেজের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও একনেকে পাশ হয়নি একটিও। আরফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 4 দশক ধরে বন্ধ লালমনিরহাটের মোগলহাটে স্থলবন্দর। বন্দরটি বন্ধ থাকায় 100 কিলোমিটার ঘুরে ভারতে যাতায়াত ও পণ্য পরিবহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। স্থানীয়রা বলছেন, মোগলহাটে শুল্ক স্টেশন ও চেকপোস্ট চালু হলে শুধু ভারত নয়, নেপাল, ভুটানের সঙ্গেও বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। 1988 সালের ভয়াবহ বন্যায় ধরলা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় লালমনিরহাটের মোগলহাট রেলওয়ে সেতু। নদীগর্ভে বিলীন হয় 1 কিলোমিটার সংযোগ সড়কও। এতে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশন ও স্থলবন্দর কার্যক্রম। এরপর কেটে গেছে প্রায় 4 দশক, তবুও চালুর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। লালমনিরহাট শহর থেকে মোগলহাট 10 কিলোমিটার, মোগলহাট থেকে ভারতের গীতালদহ মাত্র 3 কিলোমিটার। এটি ভারত, নেপাল ও ভুটানে যাতায়াতের অন্যতম পথ ছিল। বর্তমানে এই পথ বন্ধ থাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে ঘুরে যেতে হয় প্রায় 100 কিলোমিটার বুড়িমারি চেকপোস্ট হয়ে। মোগলহাট স্থলবন্দরটি চালু হতো, তাহলে আমাদের 100 কিলোমিটার ঘুরে বুড়িমারিতে যাইতে হতো না। পাশাপাশি যে কুড়িগ্রাম, রংপুর বিভাগের লোক কিন্তু এটা সুবিধা পাইতো। এখন ঢাকা দেওয়া লাগে, চিটাগাং দেওয়া লাগে, আমার এলাকা থুয়ে বাইরে দেওয়া লাগে। ইন্ডিয়া যদি যায় পাসপোর্টে, তাহলে পরে তাদেরকে সেই পাটগ্রাম 150-200 কিলোমিটার হয়ে যেতে হয়। বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষ যারা আছে, তাদের কিন্তু এই পাশ দিয়ে ইন্ডিয়া যাওয়া সুবিধা আর কি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে রেললাইন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থলবন্দরটি চালু হলে সময় ও ব্যয় কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের প্রধানের কাছে আমরা পত্র দিয়ে বিষয়টি অবগত করিয়েছি যে আমাদের এই জেলায় এই রুটটি চালু হলে ব্যাপক থেকে ব্যাপকতর কর্মকাণ্ড এবং কর্মচাঞ্চল্য বেড়ে যাবে। সরকারের কাছে বন্দরটি চালুর কথা তুলে ধরেছেন জেলা প্রশাসক।
মন্ত্রণালয়ে কথা বলেছি এবং আমাদের জেলা প্রশাসক যে সম্মেলন হয়েছে সেখানে আমরা এই বিষয়টা উপস্থাপন করেছি। এখন আমরা অপেক্ষা করতে পারি, সরকার আশা করি সরকার দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবেন। বন্দরটি চালু হলে প্রতিদিন ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের পাশাপাশি শতাধিক পাসপোর্টধারী যাত্রী ৩ দেশে যাতায়াত করতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।